আদ্রিকার খালাতো বোন তনুর ভাসুর হল মিসবাহ। বর্তমানে যার সাথে আদ্রিকার বিয়ের কথা চলছে। আদ্রিকা বেশ রেগে আছে। তার সব রাগ মিসবাহ উপর গিয়েই পড়ছে। লোকটা বিয়ে করার জন্য আর মেয়ে পায়নি, তাকেই কেন? সেদিন তনুর ছেলের জন্মদিনে আদ্রিকার পরিবারের সবাইকে দাওয়াত দেওয়া হয়। আদ্রিকা সেখানে যাওয়ার কিছুক্ষণ পর হঠাৎ তনু তাকে ডেকে নিয়ে গেল। যেখানে নিয়ে গেল সেখানে তার শ্বশুরবাড়ির লোকজন ছিল। তনু একে একে আদ্রিকাকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। একদম শেষে এক সৌম্যদর্শন পুরুষের সাথেও পরিচয় করাই। জানা গেল লোকটি তনুর ভাসুর। আমেরিকায় থাকে। আদ্রিকা কোনো রকমে হালকার মধ্যে কুশল বিনিময় করল কেবল। সত্যি বলতে তার মনের মধ্যে তখনই খটকা লাগছিল। মা খালাদের হাব ভাবে সে এরকম কিছুই ধারণা করেছিল। আজই তার ভাবনাকে সত্যি প্রমাণ করে ওই বাড়ি থেকে খবর এলো তারা আদ্রিকাকে পুত্রবধূ হিসেবে চায়। আর বিয়েটাও 1-2 সপ্তাহের মধ্যেই হয়ে যাক, তারা এটাই চাইছে। আদ্রিকা ভার্সিটি থেকে ফিরে যখন জানতে পারল বেশরা গারা গি করল, কিন্তু কেউ তার সেই আর নাকে পাত্তাই দিল না। তারপর থেকেই রুমে গিয়ে চুপচাপ বসে আছে। কেউ তার কোনো কথা শুনছে না। সবারই এক কথা, আমেরিকান সিটিজেনশিপ পাওয়া একটা ছেলেকে তো আর হাতছাড়া করা যায় না। সন্ধ্যা বেলায় তার মা এসে তাকে তারা দিল ভালো একটা জামা পরে তৈরি হতে। সে চমকে উঠে বলল, কেন? মিসবাহ আসছে, তোকে নিয়ে ঘুরতে বের হবে। কথাটা শুনে আদ্রিকার পা থেকে মাথায় উঠে গেল। এদের সমস্যা কি? সে তো বলেই দিয়েছে বিয়ে শাদী করবে না এখন। তার উপর জোর জবরদস্তি সব চাপিয়ে দিতে চাইছে এরা। আর মিসবাহ লোকটাও বা কেমন? বিয়ের কথা উঠেছে মাত্র আর সে তাকে নিয়ে ঘুরতে যেতে চাইছে। কোন সে এসব করছে এটাই বুঝে পাচ্ছে না আদ্রিকা। সে মায়ের কথা শুনল না, বরং রুমের দরজা বন্ধ করি শুয়ে পড়ল। কিছুক্ষণ পর তার মা এসে বেশ কিছুক্ষণ দরজায় কড়া নাড়ে, চেঁচামেচি করে। সে খুলল না, বরং ঘুমিয়ে পড়ল। ঘুমানোর আধ ঘন্টাও পূর্ণ হয়নি, তার আগে আবারও দরজায় কড়া নাড়ল কেউ। আদ্রিকার কাঁচা ঘুমটা ভেঙে যেতেই তার মাথা গরম হয়ে গেল। শোয়া থেকে উঠে দরজা খুলতে খুলতেই বলল, সমস্যা কি? বলছি না কেউ ডিস্টার্ব করবা না। যাব না আমি কোথাও ঘুরতে। কোনো মিসবাহ টিসবাহ সাথে আমি ঘুরতে যাব না। দরজা খুলেই আদ্রিকা বনে গেল, কেননা দরজার সামনে মিসবাহ দাঁড়িয়ে আছে। আদ্রিকা অপ্রস্তুত হয়ে পড়ল, নিজের কাজের জন্যেও আর পোশাকের জন্যেও। সে ধরাম করে মিসবাহ মুখের উপর দরজা লাগিয়ে দিল। এদিকে আদ্রিকার ভাবি মাইমুনা তা দেখে মিসবাহ কাছে এসে কৈফিয়ত দেওয়ার ভঙ্গিতে বলতে লাগল, কিছু মনে করবেন না ভাইয়া, আপনাকে হঠাৎ আশা করেনি তো। মেয়ে মানুষের পোশাক পরিচ্ছদেরও একটা ব্যাপার আছে। সব অবস্থাতে তো আর কারো সামনে যেতে পারে না। মিসবাহ বেশ শান্ত স্বরেই বলল, ইটস ওকে, আমি বুঝতে পারছি। মাইমুনা স্বস্তির শ্বাস ছাড়ল, তবে ভেতরে ভেতরে এখনো চিন্তা হচ্ছে। ননদের সম্পর্কে তার ধারণা আছে। মেয়েটা প্রচণ্ড গি আর জি। সে বারবার সবাইকে বলেছে আদ্রিকার সাথে কথা না বলে কিছু ঠিক না করতে। কেউ তার কথা শোনেইনি, বরং আদ্রিকার ভাই আরাফাত তাকে বেশ জোরে এক দিয়ে চুপ করিয়ে দিয়েছে। একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি আদ্রিকার রুমের দিকে এগিয়ে গেলেন। দরজায় নক করলেন আলতোভাবে, 2 বার মৃদু গলায় ডাকেও, আধু, এই আধু, দরজা খোলো তো। ভাবির গলা পেয়ে আদ্রিকা দরজা খুলল। মাইমুনা ভেতরে ঢুকে দেখল আদ্রিকা আগের পোশাকেই। তিনি একটু হেসে বললেন, এমন করলে চলে? লোকটার সাথে তোমার বিয়ের কথা চলছে হয়ে তো যায়নি। আর তাছাড়া সে তনুর ভাসুর। এখন তার সাথে এরকম ব্যবহার করলে তনুটার উপর অনেক চাপ পড়তেও পারে। ভালো মেয়ে হয়ে থাকো একটু। একটা ভালো ড্রেস পরে আসো প্লিজ। তুমি তো বড় হয়েছ, এত ছোট নও যে বুঝবে না। আদ্রিকা হতাশ হল, সবসময় এভাবেই তাকে সবকিছু মুখ বুজে মেনে নিতে হয়। চুপ করে সয়ে যেতে হয়। তবে এবার আর সে পারবে না। বিয়ের মতো একটা বড় অধ্যায় সে অন্যের কথা শুনে পা রাখবে না। তার নিজেরও কিছু ইচ্ছা আকাঙ্ক্ষা রয়েছে, একটু সময়ের প্রয়োজন রয়েছে। এসব কিছু না ভেবেই তারা তাকে জোর করছে বিয়ের জন্য। কেন? তার কান্না পায়, কেঁদেও দেয়, কিন্তু ভেতরে ভেতরে, উপরে সে শক্ত। একটা শক্ত বলয় তার আশেপাশে ঘুরছে। এই প্রথম কোনো কিছুর উপর সে অনড়। তার কোনো সিদ্ধান্তের উপর। সে চুলগুলো পেঁচিয়ে ক্লিপ দিয়ে বেঁধে কাবার থেকে নিজের কালো শাড়িটা বের করল। তা দেখে মাইমুনার চোখ কপালে ওঠার মতো অবস্থা হলো। এতক্ষণ সে সাজবে না, ঘুরবে না বলল, আর এখন সরাসরি শাড়ি পরতে যাচ্ছে। তিনি মিনমিন গলায় আদ্রিকাকে বলল, আধু, শাড়ি পরতে হবে না তো।
নর্মালি একটা 3 পিস পরলেই হবে। আদ্রিকা পাত্তা দিল না, সে তার ভাবিকে রুম থেকে চলে যেতে বলল। মাইমুনা ইতিউতি করে রুম ছেড়ে বের হয়ে গেল। আদ্রিকা তার কালো শাড়ির সাথে মিলিয়ে একটা কালো ব্লাউজ বের করল। ব্লাউজটার পিঠ ভীষণ খোলামেলা। এই খোলামেলা ব্লাউজ সেলানোর জন্য দর্জির সাথে এক দফা কথা টি করেছিল সে। কখনোই এই ব্লাউজটা সে পরেনি। এনেই আলমারিতে তুলে রেখেছিল। আজ পরল। সুন্দর করে সাজল। গয়না বলতে কানের দুল পরল। আর ঠোঁটে নুড লিপস্টিক লাগিয়ে নিল। গায়ে বেশ যত্নের সহিত শানেলের লিমিটেড এডিশন পারফিউমটা মাখে। গত মাসে পারফিউমটা দুবাই থেকে তার বড় মামি এনেছিল তার জন্য। এই পারফিউমের ঘ্রাণটা একটু নেই, স্বাদ ধরানো টাইপ। সবাইকে আকর্ষণ করে। 2বার ব্যবহার করে একটু ঝামেলায় পড়তে হয়েছিল, এরপর আর ব্যবহার করেনি। তবে আজ আবারও করল। আয়নায় নিজেকে একবার দেখে নিয়ে রুমের দরজা খুলল। রুম থেকে বের হতেই দেখল লিভিং এ মিসবাহ একা বসে আছে, আশেপাশে কেউ নেই। বাড়ির সবাই নিচে নিশ্চয়। তাদের কথা বলার মধ্যে আর কেউ আসবে না সে জানে। আদ্রিকার একটু অস্বস্তি বোধ হল। তবে আশেপাশে কেউ না থাকায় একদিক দিয়ে ভালোই হয়েছে। তাছাড়া মিসবাহ নিচ তলায় না বসে উপরের লিভিং এ কেন বসল? ঘুরতে যাবে না নাকি? সে মৃদু পায়ে এগিয়ে গেল লিভিং এরিয়ার দিকে। মিসবাহ একটা ম্যাগাজিন পড়ছিল বসে বসে। হঠাৎ করেই একটা মোহনীয় ঘ্রাণ তার নাকে এসে লাগে। সে মাথা তোলে। পেছনে ফিরে দেখল আদ্রিকা হেঁটে আসছে। সে তাকিয়েই রইল আদ্রিকার দিকে। আদ্রিকা তার মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে তার সামনের সোফায় গিয়ে বসল। মিসবাহ সামনে দিয়ে যাওয়ার সময় পিঠে ছড়িয়ে রাখা চুলগুলো একপাশে এনে রাখল। তাতে তার ফর্সা পিঠটা উকি দিল। মিসবাহ তা দেখে স্তব্ধ হয়ে গেল। আদ্রিকা সোফায় বসল খুবা ম ই ভঙ্গিতে। শাড়ির আঁচল ভেদ করে তার তুলতুলে পেট দেখা যাচ্ছে। মিসবাহ বুকটা মৃদু কাঁপছে। মেয়েটা এত দুষ্টু করে শাড়ি পরেছে কেন? তার গলা শুকিয়ে যাচ্ছে। একটু খেয়াল করতেই বুঝতে পারল বেশ গরম লাগছে। সে নড়ছড়ে বসল। সামনে থাকা পানির গ্লাস হাতে নিল। এক ঢোকে অনেকটা পানি পান করল। আদ্রিকা ঠোঁট চেপে মুচকি হাসছে। বাচাধনকে আরও না করবে সে। ঘুরতে যাবেন না? মিসবাহ রিনরিনে কণ্ঠস্বরটা শুনে সরাসরি আদ্রিকার মুখের দিকে তাকালো। বলল, আপনি যেতে চাইছিলেন না তাই প্ল্যানটা ক্যান্সেল করে দিয়েছি। ওহ, বেশ ভালো করেছেন। আমরা এখানে বসেই গল্প করি। বেশ ভালো হবে। মিসবাহ আদ্রিকার হাবভাব বুঝে উঠতে পারছে না। এই মেয়েটাকে সে ওইদিন বেশ শান্ত, নম্র, ভদ্র মেয়ে হিসেবেই তো দেখেছিল। আজ মেয়েটাকে অন্যরকম লাগছে কেন? সে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে। তার মন মস্তিষ্ক দুটোই বলছে মেয়েটা কিছু একটা পরিকল্পনা করেই তার সামনে এভাবে এসেছে। সমস্যা নেই। সেও মেয়েটার পা দিচ্ছে না। যেমন কুকুর তেমন মুগুর হতে হবে। সে বেশ আয়েশি ভঙ্গিতে বসল। বলল, হ্যাঁ, এটাই ভালো। আদ্রিকা কথা খুঁজে নিয়ে বলল, আমেরিকায় কোথায় থাকেন? নিউ ইয়র্ক। ওহ, আমার ভার্জিনিয়া ভালো লাগে। ভার্জিনিয়ার সৌন্দর্যের অনেক গল্প শুনেছি। নিউ ইয়র্ক নিয়ে কোনো ইন্টারেস্টই নেই। তাচ্ছিল্য করে বলল কথাটা। মিসবাহ মৃদু হেসে বলল, ভার্জিনিয়ায় আমার রেস্ট হাউস আছে। বিয়ের পর চাইলে ওইখানে শিফট হওয়া যাবে। আদ্রিকা কটমট দৃষ্টিতে তাকালো। রেস্ট হাউস আছে? ঢং। টাকার গরম খুব। সে এবার সোফায় 2 পা তুলে ভাঁজ করে বসল। সেই সময় তার সুন্দর গড়নের পাগুলো এক পলকের জন্য মিসবাহ দেখল। আদ্রিকা বলল, বেশ ভালো। তবে জানেন কি, আজকাল বিদেশ থেকে দেশে আসলে মানুষ এমন এক ভাব করে। মনে হয় যেন কত কি সে। একটু খোঁজ নিলেই জানা যায় সে বিদেশে ম্যাথরের কাজ করে। মিসবাহ হাসল। মেয়েটা তাকে ইনসাল্ট করতে চাইছে? করুক, সে মজা পাচ্ছে। মাইমুনা হাতে করে খাবারের ট্রে নিয়ে আসল। ননদের এই রূপ দেখে তার নিজেরই যা লেগে গেল। কোনো মতে টেবিলে খাবার সাজিয়ে দিয়ে মিসবাহকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া, আজকের ডিনারটা আমাদের সাথে করবেন কিন্তু। আজ তো সম্ভব নয়। অন্য একদিন করব। আজ আমার এক জায়গায় যেতে হবে। আদ্রিকার মুখ কুঁচকে গেল। অন্য এক জায়গায় যেতে হবে তাহলে তাকে নিয়ে ঘুরতে যেতে চাইল কেন? ভোর লোক একটা। মাইমুনা মিসবাহ কথার জবাবে হেসে বলল, আমি কিছু জানি না ভাইয়া। মা আর চাচিরা সব আয়োজন সেরে ফেলেছেন। আজ না খাইয়ে ছাড়বে বলে মনে হয় না। তাদের কিভাবে ম্যানেজ করবেন সেটা আপনি ভালো জানেন। মাইমুনা চলে যাওয়ার আগে ইশারায় আদ্রিকাকে শাড়িটা ঠিক করতে বলল। আদ্রিকা পাত্তাও দিল না তাকে। চায়ের কাপ হাতে তুলে নিয়ে আদ্রিকা বলল,
আমার না শ্যামবর্ণের পুরুষ মানুষ ভালো লাগে। লম্বায় বড়, জোর 5 ফুট 10 হবে এমন ছেলেই পছন্দ। এর বেশি হলে ভালো লাগে না। আপনিই বলুন, এত লম্বা ছেলে দিয়ে আমি কি করব? সিলিং পরিষ্কার করাবো? মিসবাহ মৃদু হেসে চায় চুমুক দিল। তার উচ্চতা 6 ফুট 2 ইঞ্চি। ছোট থেকেই ফর্সা ছিল, তবে আমেরিকায় যাওয়ার পর গায়ের সেই উজ্জ্বলতা আরও বেড়েছে। আদ্রিকার টনটা সে বেশ ভালো করেই ধরতে পারল। মিসবাহকে চুপ করে কথা হজম করতে দেখে আদ্রিকা পুনরায় বলল, ছেলেরা হবে হ্যাংলা পাতলা, ঝড়ের গতিতে দৌড়ে কাজকর্ম করবে। এমন মোটা ছেলে আমার ভালোই লাগে না। মোটা বলতে আবার যাদের ভুঁড়ি আছে তাদের বলিনি। ভুঁড়ি থাকা ছেলেগুলোকে আমার ভালোই লাগে, বরং একটা মায়া লাগে। তারা আমার কাছে রাজপুত্রসম। মোটা বলছি তাদেরকে যারা পাহাড়ের মতো বডি তৈরি করেছে। বডি বিল্ডার গুলোকে বলছি। আমি বুঝি না এরা এত বডি তৈরি করে কি লাভ পায়। মিসবাহ এবার আদ্রিকার চোখের দিকে তাকায়। আদ্রিকা দেখল মিসবাহ হাসছে, তবে দুষ্টু হাসি হাসছি। তার হঠাৎ করেই কেমন কেমন অনুভূতি হলো। আঁচল দিয়ে নিজেকে ঢেকে ফেলল। মিসবাহ চোখ নামায়, চায় পুনরায় চুমুক দেয়। আদ্রিকার ভালো লাগছিল না, বিরক্ত হয়ে বলল, উফফো, খুব গরম লাগছে। এতক্ষণে মিসবাহ কথা বলল, তাও আবার এমন একটি কথা যা শুনে আদ্রিকার মুখটা আপনা আপনি হা হয়ে গেল। মিসবাহ তাকে বলল, শাড়িটা খুলে ফেলুন তাহলে। আদ্রিকার বিস্মিত চাহনি দেখে মিসবাহ মজা পায়। আদ্রিকা বলল, আপনার মাথা খারাপ হলো নাকি? আমি ভেবেছিলাম আপনি খোলামেলা পোশাকে কমফোর্ট ফিল করেন, তাই বলেছি। খোঁচাটা একদম গায়ে এসে লাগল। তবুও একটা অদৃশ্য ইদ্ধে নিজেকে জিতিয়ে দিতে আদ্রিকা বলল, হ্যাঁ, আসলে এভাবেই আমি থাকতে পছন্দ করি। ইভেন ঘোরাফেরাও করি। আমার ছেলে ফ্রেন্ডগুলো আমাকে শাড়ি পরলে খুব কমপ্লিমেন্ট দেয়। তাই, অবশ্যই, আপনিই তো দেখলেন এতক্ষণ। আচ্ছা, আমাকে কেমন লাগছে? হ, নাকি সে তারা চিহ্নসী? মিসবাহ মাথা নিচু করে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে হাসে। আদ্রিকার অন্যরকম লাগছিল। লোকটা এত হাসছে কেন? একবার একরকম হাসি হাসছে। ধুর। মিসবাহ বসা থেকে উঠে দাঁড়ায়। আদ্রিকাকে উদ্দেশ্য করে বলল, আপনি আমার সাথে বেশ ফ্রি হয়ে কথা বলেছেন। আপনি আর আমি দুজনেই একে অপরের সান্নিধ্যে বেশ কমফোর্ট ফিল করেছি। এটা ভালো লক্ষণ। আশা করা যায় আমরা খুব ভালো যুগল হতে চলেছি। যাদের দেখলে লোকে বলবে মেড ফর ইচ আদার। আদ্রিকার মুখটা এত বড় হা হয়ে গেল। লোকটা বলে কি? সে জানত তনুর শ্বশুরবাড়ির লোকদের বেশ রক্ষণশীল একটা পরিবার। গ্রোতা, শৃঙ্খলতা তারা পছন্দ করে না। আদ্রিকা সেদিন ভালোভাবে তাদের সাথে দেখা করেছে বিধায় হয়তো তাদের তাকে পছন্দ হয়েছে। আজ নিশ্চয়ই তার এমন রূপ আর কথা বলার ধরন দেখে চটে গিয়ে মিসবাহ বিয়েটা ক্যান্সেল করে দিত। অথচ মিসবাহ যা বলছে তাতে তো উল্টো মনে হচ্ছে। মিসবাহ এবার আদ্রিকার দিকে এগিয়ে আসতে আসতেই বলল, কয়েক বছর আমেরিকা থাকার সুবাদে এসব দেখে আমি অভ্যস্ত। তাই আপনি ফেইল। আপনার ট্রিক্স কাজ করল না। অন্তত আমার উপরে তো নয়। মিসবাহ আদ্রিকার পাশে বসে আদ্রিকার শাড়ির আঁচলের নিচে হাত গলিয়ে তার পেট স্পর্শ করল। তারপর কোমর ধরে টেনে নিজের দিকে এনে কানে ফিসফিস করে কিছু কথা বলল। তখন যে আদ্রিকা বলেছিল বডি রেখে কি লাভ, সেই লাভের কথাটাই সে আদ্রিকাকে জানাচ্ছে। মিসবাহ এমন আচরণে আদ্রিকা রে উঠল। রীতিমতো তে লাগল। কানের কাছে মিসবাহ কত কথা বলল। তার এখন ছে। এতক্ষণ যে অঙ্গগুলো উন্মুক্ত করে বসেছিল সেই অঙ্গগুলো সে যাচ্ছে বোধ হয়। সে বুঝল গের বসে ভুল পদক্ষেপ নিয়ে ফেলেছে সে। নিজে থেকেই ফুল ফুটিয়ে ভ্রমরকে আহ্বান করেছে মধু সংগ্রহ করার জন্য। লোকটা আমার সাথে ভোতা করেছে ভাবি। কথাটা বলেই কান্নায় ভেঙে পড়ল আদ্রিকা। মাইমুনা অবাক নয়নে ননদের দিকে তাকিয়ে রইল। মিসবাহ আদ্রিকার সাথে ভোতা করেছে সে ভাবতেই পারছে না। মিসবাহ কে যথেষ্ট নম্র, ভদ্র মনে হয়েছে। সে এমন কাজ কিভাবে করবে? বরং নিজের ননদকেই তো তখন সে দেখল কেমন জহিনের মতো এলোমেলো ভাবে শাড়ি পরে মিসবাহ সামনে বসেছিল। আদ্রিকাকে সে চেনে। ননদের সম্পর্কে যে ভাববে এমন মানুষই নয় মাইমুনা। আদ্রিকা কেমন সে খুব ভালোই জানে। মি তার মধ্যে নেই। তবে এখন তাকে বিশ্বাস করার কারণ রয়েছে। সে বিয়ে করতে চায় না। যে কোনো মূল্যেই বিয়েটা ভাঙার পরিকল্পনা যে সে করছে মাইমুনা সেটাও জানে। হয়তো আর কোনো উপায় না পেয়ে শেষে এই কথাই বলতে হচ্ছে আদ্রিকাকে। মাইমুনা বলল, দেখো আধু, তুমি কি মনে করে এটা বলছো আমি জানি না।
তবে মিসবাহ ভাইকে আমার ভালো মানুষই মনে হয়েছে। সে এমন করবে আমি ভাবতেও পারছি না। বাবা মা কেউই তোমাকে বিশ্বাস করবে না, বরং তোমাকেই কিছু বলবে। আদ্রিকা কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ, এখন আমিই তো পর হয়েছি। মিসবাহ সব তোমাদের। ভাবতেই অবাক লাগছে তোমরা আমাকে বিশ্বাস করছো না। আমি কখনো ভাবিনি তোমরা এমন পর হয়ে যাবে আমার। আদ্রিকা বিছানায় শুয়ে কাঁদতে লাগল। মাইমুনা কি বলবে, কি করবে ভেবে পেল না। সে ঘর ছেড়ে বের হতেই তার শাশুড়ি মাকে দেখতে পায়। তিনি এগিয়ে এসে বললেন, কি বলছে এখন আবার? বৌমা, ওই পাজি মেয়েটাকে বোঝাও। নিজের ভালো তো পা গ ল বোঝে। কথাটা বেশ জোরেই বললেন তিনি, যার ফলে কথাটা আদ্রিকার কানে পৌঁছায়। সে রুম ছেড়ে বেরিয়ে এসে চিৎকার করে বলে, ভালো বুঝি দেখেই তো বলছি এই বিয়ে আমি করব না। করব না মানে করবই না। আমার দায়িত্ব আর নিতে পারছো না তাই না? চলে যাব আমি, আর আসব না। তবে বিয়েটাও করব না। বে আ দ ব মেয়ে। গলা কার সাথে উঁচু করছিস? একটা থা প র দিব। আমার পেট থেকে তুই হইছস নাকি তোর পেট থেকে আমি হইছি? কারে তুই হেডম দেখাস? কথাটা বলেই তিনি আদ্রিকাকে মা র তে তেরে আসতে নিলেই তাকে আটকায় মাইমুনা। বুঝিয়ে শুনিয়ে সেখান থেকে নিয়ে যায়। আদ্রিকার কষ্ট হয়। ভীষণ কষ্ট হয়। জীবনের এই সময়টা কেন এত কঠিন? বিয়ে নামক এই প্রথাটা মনে হয় যেন লাটি প্রেমে রে ফেলছে তাকে। তার শ্বাস নিতে কষ্ট হয়। ভীষণ জিত হয়ে পড়লে আদ্রিকার এই সমস্যা তৈরি হয়। সে সফা স করতে করতে রুমে ঢুকল। কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না ইনহেলারটা। তার এদিকে দমব এন্ধ হয়ে যাচ্ছে। সে বিছানায় গা এলিয়ে দিচ্ছিল যখন তখন তার বাবা মোজাম্মেল হক রুমে আসে। মেয়েকে কিছু কথা শোনাতেই মূলত তার আশা। অথচ এসে দেখেন তার মেয়ে ম বন্ধ স্টে ছটফট করছে। তিনি ছুটে এলেন। তাড়াতাড়ি করে কাবার্ড খুলে নতুন ইনহেলারটা বের করলেন। আদ্রিকার জন্য এখানে সবসময় একটা রাখাই হয়। অথচ আদ্রিকার নিজেরও মনে ছিল না। ইনহেলারটা নিয়ে এসে মোজাম্মেল হক মেয়ের পাশে বসে মাথাটা তুলে ধরে বলতে লাগলেন, আম্মা, আমার আম্মা, ড্যাশ 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 ড্যাশ। পিট পিট করে চোখ খুলতেই নিজের পাশে মাকে বসে থাকতে দেখে অভিমানী মেয়ে অন্যদিকে তাকালো। মেয়ের অভিমান দেখে তার মা আয়না খাতুন মেয়ের একটা হাত ধরলেন। হাতে চুমু খেয়ে মাথায় হাত বুলিয়ে বললেন, আম্মু আর বকব না বাবু। আর ষ্ট পাইও না। আম্মুরে মা করে দাও। আম্মু আর কিছুতে জোর করব না তোমারে। আদ্রিকা ছলছল নয়নে মায়ের দিকে তাকালো। এই তো তার চিরচেনা সেই কোমল মা। তখনকার মহিলার সাথে এর কোনো মিল নেই। সে ফুপিয়ে কেঁদে উঠল। আরাফাত এসে বোনকে বলল, থাক আর কাঁদে না, আর কাদা লাগবে না, তোর বিয়ে দিব না আমরা। ভাইয়ের কথা শুনে আদ্রিকা সত্যিই অবাক হল। ভাই কি তাকে ভুলিয়ে ভালিয়ে এখন মিথ্যে বলছে নাকি সত্যি? সে ভাবির দিকে তাকালো। মাইমুনা মৃদু হেসে ননদকে বলল, আব্বা ঘোষণা দিয়ে দিয়েছেন, তার মেয়েকে তিনি নাকি আর বিয়েই দিবেন না। আদ্রিকার হাসি পায়। আয়না খাতুন মেয়েকে নিজের হাতে ভাত খাইয়ে দিলেন। এরপর মাইমুনা সবটা সময় পাশে বসা ছিল। যদিও তার একটু লাগছিল বিয়েটা নে দেওয়াতে, কিন্তু আদ্রিকার হাসি দেখে তার ভালো লাগছে। মোজাম্মেল হক মিসবাহ কেই প্রথমে ব্যাপারটা জানায়। ছেলেটাকে তার খুব বুঝদার মনে হয়েছে। এই ব্যাপারে তার সাথে কথা বললেই ভালো হবে তিনি বুঝলেন। হলোও তাই। মিসবাহ জানালো কোনো সমস্যা নেই। সে তার পরিবারকে বোঝাবে। তনুর যেন কোনো সম্মান না হয়, তাই মিসবাহ তার পরিবারকে জানালো এখনই বিয়ে করবে না সে। পরের বার দেশে আসলে করবে। মিসবাহ মা কথাটা শোনার পর বেশ গি করলেন। ছেলেটা নিশ্চয়ই বিদেশিনীর খপ্পরে পড়েছে। নয়তো এত বলার পরেও বিয়ে করছে না কেন? আদ্রিকার মতো পরি মেয়েকেও নাকি বিয়ে করবে না। ছেলের মা গেছে। করে মিসবাহ সাথে তিনি কথা বলা বন্ধ করে দিলেন। তনু ভীষণ প ধ বোধে গতে থাকে। তার জন্যই মিসবাহ সত্যিটা তার মাকে জানাতে পারল না। মা ছেলের এই মনমালিন্য তার হয় না। আদ্রিকার ওপরই তার সব গিয়ে পড়ল। মিসবাহ ছুটি শেষ হতে চলেছে। আর 2 সপ্তাহ আছে। গোটা 6 দিন ছেলের সাথে কথা বলেননি রাহেলা বেগম। এদিকে ছেলে মা করছে। তার ছুটিও শেষ। মায়ের মন তো বেশিক্ষণ অভিমান করে থাকতে পারল না। 6 দিনের দিন ছেলেকে ঠিকই বুকে জড়িয়ে নিলেন।
মিসবাহ চলে যাবে যেহেতু সেই উপলক্ষে তনুর বাবার বাড়ি থেকে সবাইকে দাওয়াত দেওয়া হলো। মিসবাহ দের পাশাপাশি আদ্রিকাদেরও বলা হলো। আদ্রিকা মোটেও চাইছিল না সভ্য লোকটার সাথে পুনরায় দেখা করতে। কিন্তু না গিয়েও উপায় নেই। খালামণিরা এমনিতেও তার উপর চটে আছে। আর চটিয়ে লাভ নেই কোনো। দুপুর 12টার দিকে মা ভাবি সহ সেজেগুজে সে তনুদের বাড়িতে গেল। গিয়ে দেখে মিসবাহরা এখনো আসেনি। সে সবার সাথে মিশে মজা করল, ঘুরল, খাওয়া দাওয়া করল। 1:30টায় মিসবাহ রা আসতেই সে উপরে তনুর ছোট বোন অনুর রুমে ঢুকে পড়ল। অনু তারও ছোট। আদ্রিকাকে দেখে বলল, কি হলো আপা, ভালো লাগছে না একটু ঘুমাবো? আমাকে যেন কেউ ডিস্টার্ব না করে সেদিকে খেয়াল রাখিস। আচ্ছা। আদ্রিকা শুয়ে পড়ল। আর একসময় সত্যিই তার চোখে ঘুম এলো। ঘুম থেকে উঠল সন্ধ্যার দিকে। উঠেই তার মাথা হ্যাং হয়ে গেল। এতটা সময় ঘুমিয়েছিল। যাক ভালোই হয়েছে। মিসবাহ রা নিশ্চয়ই চলে গেছে। সে ফ্রেশ হয়ে রুম থেকে বের হতেই কারো সারা শব্দ পেল না। তবে মিসবাহ রা সত্যিই চলে গেছে। সে ভীষণ খুশি হলো। তা ধিনতা করতে করতে সিঁড়ির মুখে আসতেই সদর দরজা দিয়ে একজনকে ঢুকতে দেখে দৌড়ে নিচে নামতে থাকে। আর জোরে ডেকে উঠল, তাহসান ভাইয়া। তাহসান হেসে ফেলল আদ্রিকাকে এভাবে দৌড়ে আসতে দেখে। গা থেকে কোটটা খুলে বলল, বুড়ি কখন এসেছিস? দুপুরে। তুমি যে আসবে আমি জানতাম না। আমি নিজেও জানতাম না সকালে। দুপুরে প্রজেক্টের কাজ শেষ। তাই চলে এসেছি। সবাই কোথায়? বাড়ি যে পুরো ফাঁকা। জানি না, আমিও তো মাত্র ঘুম থেকে উঠলাম। তাহসান হেসে গাল টেনে দিল আদ্রিকার। বলল, সারাদিন এত ঘুমাস কেন? কি করব? সিঙ্গেল মানুষদের তো আর কেউ নেই যে গল্প করবে। তাদের ঘুমিয়েই কাটাতে হয়। ওরে, তাই? আচ্ছা চল, মিঙ্গেল হয়ে যা। কিভাবে? প্রেম কর আমার সাথে। করব বলছো? করবি বলছিস? না বাবা, এসবের শখ নেই আমার। আচ্ছা থাক, তবে বিয়েই কর। আদ্রিকা হেসে তাহসানের পেটে আলতো করে সীমা রল। তাহসান হেসে তার হাত ধরে ফেলল। হঠাৎ মামা বলে চিৎকার করে উঠে তনুর ছেলেটা। তাহসান আর আদ্রিকা দুজনেই পেছনে ফিরে দেখল তনুর ছেলে লাবিবকে কোলে নিয়ে মিসবাহ দাঁড়িয়ে আছে। আদ্রিকা বেশ অপ্রস্তুত হয়ে পড়ল মিসবাহকে দেখে। তার হঠাৎ করেই মনে হলো মিসবাহ চোখ মুখে সে বোধ হয় অভিমান দেখল। এমন কেন মনে হলো সে নিজেই বুঝতে পারল না। আদ্রিকা বর্তমানে তনুদের সুইমিং পুল এরিয়াতে বসে আছে। সে একা নয়। বলতে গেলে সবাই সেখানে উপস্থিত। তাহসানদের পরিবার, তাদের পরিবার, মিসবাহ দের পরিবার সবাই রয়েছে। আদ্রিকার খালামণিরা মিসবাহদের জোর করে টকে রেখেছে। ডিনার না করিয়ে নাকি ছাড়বেই না। এদিকে তাহসান এসে বিবিকিউ পার্টির প্ল্যান করে ফেলল। তাই বাড়ির পেছনের দিকে লনে, সুইমিং পুলের পাশেই আয়োজনটা করা হচ্ছে। তাহসান, আরাফাত, মিসবাহ ছোট ভাই অর্থাৎ তনুর বর মাহমুদ এরা তিনজনই বিবিকিউ করার দায়িত্ব নিয়েছে। আর কাজটা তারা বেশ মজা করেই করছে। আদ্রিকা মিসবাহ দিকে তাকালো। তার থেকে 5-6 হাত দূরে বেতের সোফায় বসে মোবাইলে ব্যস্ত সে। আদ্রিকা বেশ অবাক হচ্ছে। লোকটা একবারের জন্যও তার দিকে তাকাচ্ছে না। কেন যেন মিসবাহ এই আচরণ সে করতে পারছে না। তার আত্ম অহমিকাতে এই ব্যাপারটা হেনেছে। এই ছেলেই তো তাকে বিয়ে করতে চেয়েছিল আর এখন ফিরেই তাকাচ্ছে না। আদ্রিকার মাথা বেশ গরম হয়ে গেল এসব ভেবে। সে হাতে থাকা জুসের গ্লাসটা শব্দ তুলে কাচের টেবিলে রাখল। তাতেও মিসবাহ চোখ তুলে তাকালো না। বরং দূরে থাকা তাহসান চেঁচিয়ে বলল, এই মহিলা, আমাদের কোনো জিনিসপত্র ভাঙলে তোর করে ছাড়ব। আদ্রিকা তাকে মুখ ঝামটা সেখান থেকে উঠে গেল। সোজা বাড়ির ভেতরে ঢুকে পড়ল। অবশ্য মিসবাহ সামনে দিয়ে হেঁটে আসার সময় হাই হিল দিয়ে ইচ্ছে করে একটু বেশি গটগট আওয়াজ তুলল। তবুও মিসবাহ কোনো নড়চড় দেখা গেল না। আদ্রিকা চলে যেতেই মিসবাহ ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে ওঠে। এতক্ষণ সে ইচ্ছে করেই তো তাকায়নি। অথচ তার পুরোটা ধ্যান আদ্রিকার উপরেই তো ছিল। সে বসা থেকে উঠে দাঁড়ায়। তারপর হাতে থাকা মোবাইলটা প্যান্টের পকেটে ঢুকিয়ে সে তাহসানদের দিকে এগিয়ে গেল। আদ্রিকা দোতলার করিডোর ধরে হাঁটছে। তার মনটা ভীষণ এত মন হচ্ছে কেন তার? আচ্ছা, তাকে কি আজকে সুন্দর লাগছে না নাকি? সে দেয়ালে ফিট করা আয়নার দিকে তাকালো। ভালো করে নিজেকে দেখল। তারপর জুই নারিকেল তেলের সেই বিজ্ঞাপনের মতো মিথিলা যেমন করে আয়নায় নিজেকে দেখে সেও নিজের চুল নেড়ে চেড়ে আয়নায় নিজেকে দেখল। আর গাইল, ভেঙচি কে আয়না বলে তোমায় ভালো লাগে না? লা 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 লা।
তারপর আবার ঢং করে বলল, ভালো লাগে, লাগে, লাগে। মাইমুনা দোতলায় উঠে ননদকে এমন অঙ্গভঙ্গি করতে দেখে হেসে বলল, তোমার আবার কি হলো, এমন করছো কেন? একটা চাপা খো, ভেতরে টকে রেখে আদ্রিকা জবাব দিল, কিছু না, এমনিতেই। আচ্ছা, কিছু না হলে না হোক। শোনো, মিসবাহ ভাইয়ার মা তোমাকে ডেকেছেন। গিয়ে দেখা করে আসো, না গেলে মানুষটা মনে দুঃখ পাবেন। আদ্রিকার একটু অস্বস্তি লাগছিল, তারপরেও বলল, আচ্ছা যাচ্ছি। কোথায় আছেন উনি? মাইমুনার থেকে মিসবাহ রমায়ের অবস্থান জেনে নিয়ে আদ্রিকা হাঁটা ধরল। সে আসলে খুব ছোট হয়ে গেছে নিজের কাজে। সবাই তো বিয়ের তারিখটাও ঠিক করে ফেলছিল এক প্রকার। আর তখনই সে বিয়েটা করবে না বলে ভেঙেও দিল। ভদ্র মহিলা নিশ্চয়ই তার উপর বেশ রেগে আছেন। কি বলতে ডেকেছেন উনি? কিছু শোনাবে নাকি? মিসবাহ রমা আদ্রিকার সাথে খুব সুন্দর আলাপন সারলেন। আদ্রিকা এতে ভীষণ অবাক হল। ভদ্র মহিলা হেসে হেসে কথা বলেছেন, অথচ তার এমন ভাবে কথা বলার ছিল না বোধ হয়। তার ছেলেকে রিজেক্ট করেছে আদ্রিকা। মা হিসেবে সেটা নিয়ে তার তো এবং দুটোই হওয়ার কথা। কিন্তু সেই সব মনে হচ্ছে না, বরং তার চোখে মুখে অনুতাপ বোধ দেখা যাচ্ছে। আদ্রিকা বুঝে উঠতে পারছে না কিছুই। তার কেন যেন মনে হচ্ছে মিসবাহ রমা হয়তো জানে না যে সে বিয়েতে অমত দিয়েছে। কিন্তু জানল না কেন? মিসবাহ জানায়নি। উফ, এখন এই কথাটা তার মাথায় ততক্ষণ ঘুরঘুর করবে যতক্ষণ না সে তা না জানবে। সবাই সুইমিং পুল এরিয়াতে এসে বসেছে। বিবিকিউ হয়ে গেছে। এবার খাওয়ার পালা। আদ্রিকা এলো সবার শেষে। এসে দেখল বসার জায়গা পাওয়া যাচ্ছে না। তাহসান তাকে দেখে বলল, এই লেট লতিফ, এত দেরি করিস কেন সবকিছুতে? দেখ, এখন বসার জায়গা পাচ্ছিস না। আমি লেট করি সেটা তো জানো। তা আগে থেকে জায়গা রাখতে পারলে না? আর বাড়িতে কি আর চেয়ার নেই তোমাদের? তাহসান হেসে বলল, আছে তো, দাঁড়া নিয়ে আসছি। তাহসান উঠতে নিলেই মিসবাহ রমা বলে উঠলেন, তুমি স্টো করে চেয়ার আনতে যেও না বাবা। মিসবাহ পাশে বসার জায়গা হবে তো, ওখানেই বসুক। আদ্রিকা সরু চোখে মিসবাহ যেদিকে বসেছে সেদিকে তাকায়। একটা ডাবল সোফায় বসেছে। একটু আগে লাবিবকে দেখল তার পাশে গড়াগড়ি করতে। এখন লাবিবকে দেখা যাচ্ছে না। হয়তো তাদের অনিকের সাথে খেলতে গেছে। আদ্রিকাকে দাঁড়িয়ে থাকতে দেখে ভদ্র মহিলা আবারও বললেন, কি মা, তোমার অসুবিধা আছে? আদ্রিকা মাথা নাড়ায়, অসুবিধা নেই। প্রথমত সে এই নিষ্পাপ মায়াবী মুখের উপর না করতে পারছে না, দ্বিতীয়ত তার মিসবাহ সাথে কথা আছে। তাই একান্ত প্রয়োজনেই সে মিসবাহ পাশে গিয়ে বসল। মিসবাহ বাকি সবার থেকে একটু দূরেই বসা ছিল। জায়গাটাও ঠান্ডা, নীরব। আদ্রিকার কেন যেন মনে হচ্ছে সবাই আবারও তাকে আর মিসবাহকে এক করতে চাইছে। নয়তো মা, ভাবি, খালামণি এরা এমন মুখ টিপে হাসল কেন যখন সে মিসবাহ পাশে গিয়ে বসে। তাহসান আদ্রিকাকে খাবার প্লেট আর কোল্ড ড্রিঙ্কস দিয়ে গেল। আদ্রিকা সেটা হাতে নিয়ে বসে আছে। খাচ্ছে না। মিসবাহ নিজের কোল্ড ড্রিঙ্কসে চুমুক দিচ্ছে। পাশে যে একটা মানুষ বসে আছে তার কোনো হেলদোলও নেই। আদ্রিকার ইগো হার্ট হলো মা, তত্ত্ব ভাবে। কিন্তু সেটাও প্রকাশ করতে পারছে না। সে কথা গুছিয়ে নিচ্ছে। কি বলবে না বলবে, কি দিয়ে কথা শুরু করবে এসবই ভাবছে সে। কিছু সময় পার হয়ে যাওয়ার পরেও আদ্রিকার মুখ ফুটে কথা বের হয় না। সে ভাবুক হয়ে বসে থাকে। এমন সময় মিসবাহ হঠাৎ উঠে যেতে নিলেই আদ্রিকা আর কুল কিনারা না পেয়ে খপ করে মিসবাহ হাতটা ধরে ফেলল। বাকিরা নিজেদের মধ্যে কথা বলার ব্যস্ত থাকায় ব্যাপারটা খেয়াল করেনি। মিসবাহ ভ্রু কুঁচকে তাকালো আদ্রিকার দিকে। আদ্রিকা ফট করে হাতটা ছেড়ে দিয়ে আমতা আমতা করে বলল, আসলে কিছু কথা ছিল। মিসবাহ একবার ভালো করে আদ্রিকাকে পরখ করে নিয়ে আইসি ভঙ্গিতে বসল পুনরায়। আদ্রিকা কি করল কথা না বলে আগে কোল্ড ড্রিঙ্কস মুখে দিল। উফ, গলাটা এত শুকিয়ে আছে। এই একটু কথা বলেই তো না, যে অবস্থা হয়েছে। বাকিটা কি করে বলবে? সে একটু পাশে ফিরে মিসবাহ মুখোমুখি বসার চেষ্টা করল। কিছুটা সক্ষমও হলো বটে। আপনার মা কি জানেন না? মিসবাহ বুঝতে পারল না। গম্ভীর স্বরে বলল, না মানে, আমি আপনাকে রিজেক্ট করেছি তো। আর বলতে গিয়ে থেমে গেল আদ্রিকা। ইস, এটা বলা একদমই উচিত হয়নি বোধ হয়। মিসবাহ কেমন করে তাকিয়ে আছে। সে আবারও কথা ঠিক করে বলতে চাইল, মানে আসলে আমি বলতে চাইছি, আপনার মা কি জানেন না বিয়ে ভাঙার আসল কারণটা? মিসবাহ আদ্রিকার দিক থেকে চোখ সরালো। আনমনে সামনে তাকিয়ে থেকে জবাব দিল,
না, কেন? আমার করা ভোতার জন্য বিয়েটা আপনি নাকচ করেছেন। এটা নিশ্চয়ই খুব গর্বের নয় যে আমি আমার মাকে জানাবো। আদ্রিকা খানিকটা দেখিয়ে বলল। তার মানে আপনি বলেননি তাকে? বললাম তো না। আজব। আপনি জানেন উনি আমার সাথে খুব সুন্দরভাবে কথা বলেছেন। মিসবাহ আদ্রিকার দিকে তাকিয়ে বলল। এখন কি আপনি চাইছেন অসুন্দরভাবে কথা বলুক? না, সেটা নয়। মানে উনি বোধ হয় আসলে আমার মনে হচ্ছে সবাই বোধ হয় পুনরায় চাইছে আমাদের বিয়েটা হোক। তাহলে আপনি গিয়ে জানিয়ে দিন আমার মাকে। সে আর দ্বিতীয়বার এই কথা ভাববে না। আদ্রিকার মিসবাহ এমন কাটকাট জবাবেরা হয়। সে এভাবে কথা বলছে কেন? আমি জানাতে চাইছি না। ভালো। মিসবাহ উঠে চলে গেল। আদ্রিকার হঠাৎই খুব কান্না পায়। কেন যেন ভালো লাগছে না। কষ্ট হচ্ছে। কারণটা কি? নিশ্চয়ই ইগো অট হয়েছে বলে এমন হচ্ছে। সে তো ছোট থেকেই উপেক্ষা, অবহেলা সইতে পারে না। হয়তো এই কারণেই এমন হচ্ছে। আদ্রিকার আর খেতে ইচ্ছা করল না। সে প্লেটটা রেখে বাড়ির ভেতরে ঢুকে পড়ল। নিজের ভ্যানিটি ব্যাগটা নিয়ে সোজা বাড়ি থেকে বের হয়ে গেল। কেউ দেখল না। রাস্তায় এসে একটা রিকশা নিয়ে নিজের বাসার দিকে রওনা হলো। আর যেতে যেতেই হঠাৎ তার চোখের কোণে অশ্রু জমাট বাঁধল। খুব জলদি সে কেঁদে দিতে পারে। এই আধু ওঠ। দাওয়াতে যাবি না? আদ্রিকা ঘুমোঘুম চোখে আরশিয়ার দিকে তাকালো। অবাক হয়ে বলল। বড় আপু, তুমি কখন এলে? এই তো 1 ঘন্টা হয়েছে। তুই এত ঘুম কাতুরে কেন রে? এসেই তো আমি চিল্লা ফাল্লা শুরু করে দিয়েছিলাম অথচ তুই একবারও উঠে আসলি না। ব্যাপার কি? না, সেরকম না। কাল রাতের 2:30টা পর্যন্ত আমি অ্যাসাইনমেন্ট তৈরি করছিলাম। তাই একটু বেলা গড়িয়ে গেল। আরশিয়া বিছানায় বসতে বসতেই বলল। যা জলদি ফ্রেশ হয়ে আয়। গোসল দিয়ে নে একেবারে। আদ্রিকা শোয়া থেকে উঠতে উঠতে বলল। কেন? বললাম না দাওয়াত আছে। দাওয়াত? কোথায়? আমি তো জানি না। জানিস না? আরে সত্যিই জানি না। তনুর শ্বশুরবাড়ি থেকে সবাইকে দাওয়াত করা হয়েছে। তনুর ভাসুর মিসবাহ সামনের সোমবার চলে যাচ্ছে। তাই একটা গেট টুগেদারের আয়োজন করা হয়েছে। আদ্রিকার হঠাৎ করেই মনটা কেমন হয়ে গেল। কিন্তু সে এটা বুঝে উঠতে পারল না কেন মন হলো। মিসবাহ চলে যাচ্ছে বলে নাকি তাকে এখন মিসবাহদের বাড়িতে যেতে হবে তাই। আরশিয়া আদ্রিকাকে চুপ করে থাকতে দেখে বলল। যাবি না? ধুর, আমি কেন যাব? তোমরা যাও। আমার কাজ আছে। ভাবছি 12টায় একবার ভার্সিটিতে যাব। আজ তো শুক্রবার। ভার্সিটিতে তো ক্লাস নেই। আদ্রিকার টনক নড়ে। উফ, এখন কোন অজুহাত দিবে সে? আদ্রিকাকে ভাবনায় মশগুল থাকতে দেখে আরশিয়া হেসে বলল। এক্সকিউজ সাজানোর দরকার নেই। তনুর শাশুড়ি কল দিয়ে পৈপি করে বলে দিয়েছে তোকে যেন নিয়ে যাই। আমাকে কেন? ধ্যাতো, চল না, মজাই হবে। মামাদেরকেও বলেছে। মিথি যাবে? হ্যাঁ, মিথিও যাবে। এখন যাবি তো? তোর বান্ধবী মিথিও যাচ্ছে। আদ্রিকা তো মুখ করে কাবার্ড থেকে জামা বের করতে নিলেই আরশিয়া বলে উঠল। শাড়ি পরিস। কেন? আজকে মেয়েরা সবাই নাকি শাড়িই পরবে। তনু বলেছে। আমি পরতে পারবো না। কেন? তুই কি ছেলে? আদ্রিকা অসহায় দৃষ্টিতে তাকায় বড় বোনের দিকে। আরশিয়া হেসে বসা থেকে উঠে বলল। তোকে শাড়িতে সবচেয়ে বেশি ভালো লাগে। কেউ একবার দেখলে আর চোখ ফেরাতে পারে না বুঝলি। আরশিয়া চলে যেতেই আদ্রিকা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে। ওই দিন মিসবাহ তাকে একবারও তাকিয়ে দেখেনি। অথচ এর আগে তাদের বাড়িতে সে তার দিকে তাকিয়েছিল। হেসে কথা বলেছিল। আদ্রিকার হঠাৎ করেই অস্বস্তি হতে থাকে। সে মিসবাহকে নিয়ে কেন এত ভাবছে? মাথাটা হলো নাকি? যদিও যাবে না, শাড়ি পরবে না বলেছে আদ্রিকা। তারপরেও সে সবার আগে খুব সুন্দর করে সেজে শাড়ি পরে তৈরি হয়ে গেল। তা দেখে মাইমুনা আর আরশিয়া মিটিমিটি হাসে। বড় বোন আর ভাবির প্রতিক্রিয়া দেখে আদ্রিকা একটু লজ্জা পায়। তাই সে নিজেকে স্বাভাবিক রাখতে চুপচাপ বসে থাকে আর মোবাইল টিপে। অতঃপর দুপুর 1টা বাজতেই সবাই বেরিয়ে পড়ে। মিসবাহদের বাড়িতে গিয়ে আদ্রিকা অবাক। এত এলাহি কাণ্ড। ডেকোরেশন এনে সাজিয়েছে। বাড়ির ছেলে চলে যাচ্ছে কোথায় সব মন থাকবে তা না। সবাই যার যার মতো হই হুল্লোড়ে ব্যস্ত। আদ্রিকা যেতেই মিসবাহ মা মাজেদা চৌধুরী আদ্রিকাকে জড়িয়ে ধরেন। কি সুন্দর খোঁজ খবর নেয়। অপ্রত্যাশিত আদর ভালোবাসায় আদ্রিকার মন গলে যায়। ইস, এই মহিলা শাশুড়ি হিসেবে দারুণ হতো। মিসবাহ দেখা পাওয়া গেল না আসার 1 ঘন্টার মধ্যেও। 1 ঘন্টা পার হলো যখন, তখন খাওয়া দাওয়াও শেষ, সবাই ড্রয়িং রুমে বসেছে আড্ডা দিবে বলে।
মিসবাহ কে তখনই দেখল আদ্রিকা। একটা কালো পাঞ্জাবি আর সাদা পাজামা পরনে তার। ফর্সা, সুঠাম দেহে এই পাঞ্জাবি পরায় এত বেশি আকর্ষণীয় লাগছিল তাকে। মিসবাহ মুখে সর্বদা মৃদু হাসি লেপ্টে থাকে। মানুষটা বোধ হয় হাসতে খুব ভালোবাসে। আদ্রিকা দেখে চোখ সরাতে পারে না। আশ্চর্যরকম ভাবে খুব আর মতোই সে তাকিয়েছিল। মাইমুনা আদ্রিকার পাশেই বসা ছিল। সে আদ্রিকাকে হাত দিয়ে আলতো করে গুতমে রে কানের কাছে ফিসফিসিয়ে বলল, এই আধু, এমন ভাবে তাকিয়ে আছো কেন মিসবাহ ভাইয়ের দিকে? সবাই দেখছে তো, কি ভাববে? আদ্রিকা বেশ অপ্রস্তুত হয়ে পড়ল। ইস, সে বলেই গিয়েছিল তারা দুজন ছাড়াও আরো কেউ যে আছে। সে ভীষণ যায় পড়ে গেল। আশেপাশে তাকাতে দেখল তেমন কেউ খেয়াল করেনি। সবাই যার যার মতো কথা বলছে। কিন্তু মিসবাহ কি খেয়াল করেছে? মিসবাহ দেখলেই তো সর্বনাশ। মিসবাহ কাছে ভুলেও ছোট হওয়া যাবে না। সে সবার সাথে গল্পে মশগুল হতে পারল না। তার মাথায় মিসবাহ চক্রের মতো ঘুরছে। মিসবাহ কে চাইলেই এক নজর দেখতে পারে, অথচ সে সংকোচে চোখ তুলে তাকাতে পারছে না। তারপরেও যার মাথা খেয়ে আর চোখে তার সামনের সোফায় বসে থাকা মিসবাহ কে সে দেখেছে। আর সবার সাথে হাসি খুশি হয়ে সে কথা বলছে। আর আদ্রিকার দিকে ফিরেও তাকালো না। বড় আপা ভুল বলেছে। শাড়িতে আদ্রিকাকে মোটেও ভালো লাগে না। মোটেও না। যদি ভালো লাগতো তবে মিসবাহ কি একবারও না তাকিয়ে পারত? আদ্রিকার হঠাৎ করেই নিজেকে খুব ছোট মনে হতে থাকে। এই আসরে বসার মতো যোগ্য মনে হয় না তার নিজেকে। সে বসা থেকে উঠে দাঁড়াতেই তাহসান বলল, এই তুই কোথায় যাচ্ছিস? তাহসানের কথা শুনে সবাই তাকালো আদ্রিকার দিকে। তবুও মিসবাহ তাকালো না। আদ্রিকার এত অভিমান হলো। সে জবাব না দিয়ে হন করে দোতলায় চলে গেল। তখন তাকে মাজেদা চৌধুরী একটা রুম দেখিয়ে দিয়ে বলেছিল বিশ্রাম করতে চাইলে এখানে আসতে। এই রুমে কেউ আসবে না। নিশ্চিন্তে এখানে দুদণ্ড রেস্ট নিতে পারবে সে। আদ্রিকা চট করেই দক্ষিণ দিকের সেই রুমটায় ঢুকে পড়ল। কার রুম, কেমন রুম কিছুই দেখল না। ঢুকে গিয়েই ভেতরে থাকা বড় বিছানায় শুয়ে পড়ল। তার খুব কাঁদতে ইচ্ছে করছে। কেন, সে নিজেই জানে না। সে কেঁদেও ফেলে। নিঃশব্দ কান্না। শুধু থেকে থেকে তার বুক, পিঠ দুলে দুলে উঠছে। শাড়ির আঁচল দিয়ে চোখের কোণের গড়িয়ে পড়া পানিগুলো মুছতে মুছতেও এক সময় সে তো হয়ে গেল। বেশ কিছুক্ষণ কাদার পর খুব হালকা লাগছিল। তারপর কখন সে ঘুমিয়ে পড়ল টেরি পেল না। ড্যাশ 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 ড্যাশ। আদ্রিকার যখন ঘুম ভাঙে তখন বিকেল 5টা বাজছিল। চোখ মেলেই আদ্রিকা দেখতে পায় মিসবাহকে। তখনই সে খুব চমকে ওঠে। মিসবাহ তার সামনেই ব্যালকনির পাশের সোফায় বসে কফি খাচ্ছে। আদ্রিকা শোয়া থেকে উঠতেই সেও আদ্রিকার দিকে তাকালো। আদ্রিকা বেশ তবোধ করল। শাড়ি ঠিক আছে কিনা দেখে নিল। শাড়ি পরে ঘুমালে যে অবস্থা হয় তার, কোনো কিছুই ঠিকঠাক থাকে না। এখন সব ঠিক দেখে সে স্বস্তির শ্বাস ছাড়ে। আদ্রিকা মিসবাহ দিকে তাকিয়ে পোক্ত গলায় বলল, আপনি এখানে কি করছেন? এত ভো হয় কিভাবে একটা মানুষ? একটা মেয়ে ঘুমিয়ে থাকলে সেই রুমে আসা মোটেও উচিত না। হাতের মগটা টেবিলে রেখে মিসবাহ সোফায় হেলান দিয়ে বলল, সরি ফর দ্যাট, কিন্তু আমার রুমে আমি আসতেই পারি। আপনার রুম? আদ্রিকা অবাক হয়ে বলল। মিসবাহ হেসে বলল, হ্যাঁ, আমার রুম। জানতেন না নাকি? আদ্রিকা বিছানা ছাড়তে ছাড়তেই বলল, জানলে কি আর আসতাম। মিসবাহ ছোট করে জবাব দিল, ও। মিসবাহ আদ্রিকার উপস্থিতি ভুলে গিয়ে পুনরায় কফিতেই মনোনিবেশ করল। আদ্রিকা ব্যাগটা হাতে নিয়ে চলেই যাচ্ছিল, কিন্তু আয়নায় নিজের স্তরূপ দেখে রে গেল। কাজল লেপ্টে গেছে। গাল বেয়ে গড়িয়ে পড়া চোখের পানি শুকিয়ে গেছে। দেখেই যে কেউ বুঝে যাবে সে কান্না করছিল। কিন্তু কারণটা যখন জিজ্ঞেস করবে তখন সে কি জবাব দিবে? ওয়াশরুমটা ওই দিকে। আকস্মিক মিসবাহ কথা শুনে আদ্রিকা একটু চমকে গেলেও পেছনে ফিরে তাকালো। মিসবাহ হাতের ইশারায় ওয়াশরুমটা দেখিয়ে দিতেই কি মনে করে সে ব্যাগ থেকে তার ফেস ওয়াশ নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। তারপর ফ্রেশ হয়ে আসতেই দেখল মিসবাহ নেই। ব্যাগে ফেস ওয়াশটা রেখে টিস্যু দিয়েই মুখটা মুছল সে। তারপর শাড়িটা একটু ঠিক করে নিয়ে যখন চলে আসবে তখনই দেখতে পায় বেলকনি থেকে মিসবাহ আসছে। তার কানে ফোন। আদ্রিকাকে চলে যেতে দেখে কান থেকে ফোনটা নামিয়ে বলল, আপনার চা। ভ্রু কুচকে তাকালো আদ্রিকা। মিসবাহ চোখ দিয়ে ইশারা করতেই আদ্রিকা দেখল সোফার পাশে সেন্টার টেবিলটাতে চা সহ আরও কিছু খাবার রয়েছে। আদ্রিকা সেসব দেখে পুনরায় মিসবাহ দিকে তাকালো।
মিসবাহ তা দেখে ফোনের ওপাশে থাকা ব্যক্তিকে পরে কল করবে জানিয়ে কলটা কেটে দিল। তারপর এগিয়ে এসে আদ্রিকাকে বলল, তনু দিয়ে গেছে। বলল মা পাঠিয়েছেন আপনার জন্য। এখন এত সব আমি খেতে পারবো না। চা কিন্তু খাওয়াই যায়। মিসবাহ সোফায় বসল। আদ্রিকা ভাবল হয়তো মিসবাহ তার সাথে কথা বলতে চাইছে। আর এটা ভেবেই তার মনটা কেন যেন খুশিতে ভরে গেল। সেও বসে চায়ের কাপটা হাতে নিল। 2 চুমুক, 3 চুমুক, 4 চুমুক খাওয়া হয়ে গেলেও মিসবাহকে কোনো কথা বলতে দেখা গেল না। বরং সে মোবাইলেই ব্যস্ত। আদ্রিকা বুঝল মিসবাহ তাকে কোনো রকম গুরুত্ব দিচ্ছে না। মিসবাহ কাছে তার বিন্দুমাত্র মূল্য নেই। সেখানে আলাপ জমানো তো দূরের কথা। লোকটা মনে এতটা অহংকার, এতটা আত্মকেন্দ্রিক সে। ছি, আদ্রিকার একটু আগেই খুশিতে ভরে যাওয়া মনটা হঠাৎ করেই কেমন বিষাদে ছেয়ে গেল। এতক্ষণ যে চাটা খেতে খুবই ভালো লাগছিল সেটাও এখন কেমন তেতো হয়ে গেল। অ প মা ন উপেক্ষা সইতে না পেরে আদ্রিকা উঠে দাঁড়ায়। তাকে দাঁড়াতে দেখে মিসবাহ চোখ তুলে তাকালো, বলল, কি হলো? চাটা শেষ করলেন না যে? চাটা খুব বাজে হয়েছে। গলা দিয়ে নামছে না আর। আদ্রিকা চলে এলো। নিচে এসে দেখল সবাই বসে আছে একসাথে। তাকে দেখে আরশিয়া বলল, কোথায় ছিলি? ঘুমিয়ে পড়েছিলাম। কই, তনুর রুমেই তো আমরা ছিলাম। তোকে তো দেখিনি। অন্য একটা রুমে ছিলাম। ওহ, বলেই আরশিয়া তার মেয়েটাকে মায়ের কাছে দিয়ে আসার জন্য বসা থেকে উঠে দাঁড়ালো। সে চলে যেতেই কেউ একজন বলে উঠল, কোন রুম ছিলে গো? পেছনে থেকে অন্য কারো গলা পেয়ে আদ্রিকা ঘাড় ফেরায়। দেখল তনুর চাচাতো বোন মনিকা। মেয়েটাকে দেখেই আদ্রিকার মেজাজ আরও বেশি বিগড়ে গেল। এই মেয়েটা চূড়ান্ত রকমের ফাজিল আর অভদ্র। ছেলে দেখলেই ঢলে পড়া এর স্বভাব। আর অন্য মেয়েদের ছোট করে কথা বলার মধ্যে সে আনন্দ খুঁজে পায়। আদ্রিকা জবাব দিল না কোনো। মনিকা এবার সামনে এসে বসল। বললে না যে কোন রুমে ছিলে? আদ্রিকা তো হয়ে বলল, কোন রুমে ছিলাম এটা জানাটা কি খুব বেশি দরকার? আর যে রুমেই থাকি না কেন, তোমার কি? মনিকা 2 কাঁধ নাচিয়ে জবাব দিল, আমার কিছুই না। না মানে আমি উপরেই ছিলাম। তোমাকে মিসবাহ ভাইয়ের রুম থেকে বের হতে দেখেছিলাম। এর আগে দরজাটাও বন্ধ ছিল। আর মিসবাহ ভাইয়াকেও ঢুকতে দেখেছিলাম। না মানে, এভাবে একটা পরপুরুষের রুমে এতটা সময় কি করছিলে? আদ্রিকার কথাটা শুনে গা জ্বলে গেল। কতটা অসভ্য হলে মেয়েটা এমন কথা বলতে পারে। ইচ্ছে করছিল একটা রতে। কিন্তু ইচ্ছেটাকে বহু স্টে দমিয়ে রাখতে হলো। মিসবাহ উপর থেকে আসছিল। তাকে দেখেই এক প্রকার মৌমাছির মতো উড়ে গিয়ে মনিকা তার সামনে দাঁড়ালো। মেয়েটা একেবারে গা ঘেঁষে দাঁড়ানোর চেষ্টা করছে। মিসবাহ নাই সেদিকে থেকে চোখ সরিয়ে নেয় আদ্রিকা। তার গা লাগছে। আরশিয়া মেয়েকে রেখে এসে আবার আদ্রিকার পাশে বসে বোনকে একটু অন্যরকম মুখ করে থাকতে দেখে বলল, কি রে, শরীর করছে? না, তবে এমন লাগছে কেন? উফ, কেমন লাগছে জানি না, বুঝে উঠতে পারছি না। মিসবাহ আর মনিকা কথা বলতে বলতে এক কোনায় গিয়ে দাঁড়াতেই আদ্রিকা বলল, দেখেছ কি এরা? ওই তোমাদের প্রিয় মিসবাহ মেয়েটার সাথে কেমন ঢং করে কাছাকাছি দাঁড়িয়ে কথা বলছে। কেমন দেখা যাচ্ছে। শ্রী। আরশিয়া সেদিকে একবার তাকিয়ে মুচকি হেসে বলল, তাতে তোর কি? আমার কি হবে? আমার কিছুই না। লোকে কি বলবে? হ্যাঁ, আর মেয়েটা তো ভালো না। চেনই তো, মিসবাহ তো রামছাগল, তাই বুঝতে পারছে না। আরশিয়া হাসি চেপে রেখে বলল, আশ্চর্য, মিসবাহ কে নিয়ে তুই এত কেন ভাবছিস এখন? প্রেমে পড়েছিস? কচু পড়েছি। মিথি পাশে বসে সব শুনছিল। সে চট করে বলে উঠল, যাই বলিস, মিসবাহ ভাইকে ওর সাথেই মানিয়েছে ভালো। আদ্রিকা কথাটা শুনে কিছুক্ষণ কটমট দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থেকে দাঁতে দাঁত চেপে বলল, হ্যাঁ, ঠিকই বলেছিস। 2টা ভো মানুষকে মানাচ্ছে ভালো। আমি ভালো মানুষ, সভ্য মানুষ। আমার মতোই একজন জীবন সঙ্গী হবে দেখিস। ফেরার সময় আদ্রিকা যখন গাড়িতে উঠল মিথি বলল, তুই মিসবাহ ভাইয়ের রুমে ছিলি তাই না? তখন তো শুনেছিস। মনিকা বলল তো। মিথি হেসে বলল, জানিস মনিকা বারবার মিসবাহ ভাইয়ের রুমে যেতে চাইছিল। মিসবাহ ভাই কোনো ভাবেই রুমে ঢুকতে দিল না। বেশ ভদ্রভাবেই জানায় তার পার্সোনাল জোনে সবাইকে এলাও করে না সে। অথচ তোকে করেছে। মনিকা সেটা নিয়েই কথাটা শুনে আদ্রিকা পুলকিত বোধ করে।
তারপরেই তার মনে পড়ে সে তো মিসবাহ অগোচরে তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছিল। তাই হয়তো এলাও করেছে। ঘুমন্ত মানুষকে নিশ্চয়ই উঠিয়ে বের করে দেওয়া যায় না। কার্তেসি মাত্র। আদ্রিকা গাড়ির দরজাটা টানতে নিলেই কেউ একজন পাশে এসে দাঁড়ায়। আদ্রিকা চোখ তুলে তাকায় মানুষটার দিকে। মিসবাহ দাঁড়িয়ে আছে। সে খুব যতনা গাড়ি থেকে বের হয়ে থাকা আদ্রিকার শাড়ির আঁচলটা তুলে দিল। তারপর দরজাটা নিজে বন্ধ করে দিয়ে বলল, ভালো থেকো, আল্লাহ হাফেজ। গাড়ি ছেড়ে দিল। আদ্রিকার চোখটা হঠাৎ করেই ভিজে উঠল। এই মানুষটাকে সে হয়তো আর কোনো দিন দেখতে পারবে না। কোনো দিন না। কথাটা ভাবতেই তার বুক ভাঙা কান্না আসছে। আশ্চর্য, লোকটাকে সে কি ভালোবেসে ফেলেছে? রুমের এক কোণে চুপটি করে বসে আদ্রিকা মিসবাহ কে নিয়ে ভাবছে। লোকটা সেদিন ফেরার পথে তাকে ভালো থেকো বলেছিল। তুমি করে বলেছিল। আচ্ছা, আপনি থেকে হঠাৎ তুমিতে এলো কেন? তবে সেও কি তেমন কিছু অনুভব করে যেমনটা আদ্রিকা করে? আদ্রিকা নিজেই ভেবে পাচ্ছে না তার অনুভূতিটার নাম কি। কি নাম দেওয়াই বা যায় এই অনুভূতিকে? এটা কি কেবল ইগোর খেলা নয়? অন্য কিছু আছে এতে। আদ্রিকা তো ইগো ভেবেই বসেছিল। অথচ এখন মনে হচ্ছে অন্য কিছু। এই যে একটু আগে ভাবি এসে জানালো মিসবাহ আমেরিকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। প্লেনে আছে এখন। কথাটা শুনে তার এত কেন কষ্ট হচ্ছে? মিসবাহ কে কেন চোখের সামনে দেখতে ইচ্ছে করছে? কেন মনের মধ্যে মানুষটাকে একটু ছুঁয়ে দেখার স্বাদ জাগছে? কেন? এসবের কি জবাব আছে? কোথায় গেলে পাওয়া যাবে সেই জবাব? আদ্রিকার চোখে পানি টলমল করছে। না, লোকটা নিশ্চয়ই সেরকম কিছু অনুভব করে না। 2 দিন আগেই তো তাদের বাড়ি থেকে মিসবাহ দের দাওয়াত করা হয়েছিল। মিসবাহ ব্যস্ততা দেখিয়ে দাওয়াতটা ফিরিয়ে দিয়েছে। কেন দাওয়াতটা ফিরিয়ে দিয়েছে সে? আদ্রিকাকে কি তার একটু দেখতে ইচ্ছে করেনি? অথচ বোকা আদ্রিকা তার আসার অপেক্ষায় প্রহর গুনছিল। কখন সে আসবে, কখন এক পলক দেখবে। মিসবাহ সোশ্যাল মিডিয়াতে নেই। আদ্রিকার কাছে মিসবাহ কোনো ছবিও নেই যে একটু দেখবে। মিসবাহ মানুষটা তাকে এমন ভাবে ঘোরের মধ্যে ঘিরে রেখেছে যে তার সব কিছুতেই দিশেহারা লাগছে। আদ্রিকার কানের কাছে এখনো বাজছে আকর্ষণীয়, গম্ভীর, ভারী গলার স্বরটা। তার কানের কাছে এখনো মিসবাহ গলার স্বরটা বাজছে। কেন? আদ্রিকার গাল বেয়ে টুপ করে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। লোকটা তাকে না দে রূপান্তর করে ফেলছে। যা দু করে রেখেছে কোনো। কিন্তু কেমন যা দু? কালো যা দু নাকি লাল যা দু? আদ্রিকার নানি বলেন লাল যা দু হলো প্রেমের যা দু। ওটা ভালো যা দু। একবার কারো উপর তার প্রয়োগ ঘটলে কোনোভাবেই ছোটানো যায় না। বড়ই অসম্ভব সেই যা দু থেকে মুক্তি লাভ করা। এই যা দু হঠাৎ এমন সুখের সাগরে ভাষায় আবার হঠাৎ করেই এত কষ্ট আর দুঃখ কুড়িয়ে আনে যার কোনো শেষ নাই। কখনো হাসায়, কখনো দা এই যা দুতে হয়। প্রথমে হয় মনে, তারপর মন থেকে দেহে। দেহের গটা ঠিক করা গেলেও মনেরটা ঠিক হয় না। আজীবন মনের মধ্যে থেকে যায়। হয় সুখ হয়ে নয়তো দুঃখ হয়ে। আদ্রিকার এখন মনে হচ্ছে লাল যা দুটাই তার উপর মিসবাহ করেছে। dash 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 অনুর আজ গায়ে হলুদ। আদ্রিকা এসেছে সন্ধ্যার একটু আগে। আজকে তার চাকরির ইন্টারভিউ ছিল। আসার পর থেকেই বেশ কিছু মহিলার কথা তার কানেও এসেছে। তার থেকে 4 বছরের ছোট মেয়েটার বিয়ে হয়ে যাচ্ছে অথচ তার বিয়ের কোনো নাম গন্ধ নেই। আদৌ বিয়ে হবে কিনা সেটাতেও নাকি আছে। আদ্রিকার মনে হলো মহিলাগুলো ইচ্ছে করেই শুনিয়ে শুনিয়ে বলেছে। আগের আদ্রিকা হলে মুখের উপর অনেক কিছু বলে দিত। এখনকার আদ্রিকা বলেই বোধ হয় পারছে না। বয়স এখন তার 26 বছর ছুঁই ছুঁই। এখন আর আগের মতো ছটফটে স্বভাব নেই। 2 বছর আগেও সে ছিল আপনখেয়ালি। আর আজ তাকে সমাজকে করে চলতে হয়। নিয়ম মানতে হয়। বড়দের মুখের উপর এখন আর জবাব দেয় না। আদ্রিকা আজ এখানে আসতো না। বিশেষ কারণেই এসেছে। বিশেষ কারণটি হলো একজন বিশেষ মানুষ আসবে। মানুষটি কখন কিভাবে যে বিশেষ হয়ে উঠল তার জীবনে সে নিজেও বুঝে উঠতে পারেনি। গত 2টা বছর আনমনে সে মানুষটিকে ভালোবেসেছে। কারণে কিংবা অকারণে। পরশু দিন সন্ধ্যায় তার বাবা তাকে ড্রয়িং রুমে ডেকে পাঠায়। সে সেখানে উপস্থিত হতেই তিনি জানান, তোমার বিয়ে নিয়ে কোনো চিন্তা ভাবনা আছে?
বয়স তো হয়েছে, পড়ালেখাও শেষ, এখন নিশ্চয়ই বিয়ে করতে তোমার আপত্তি থাকার কথা নয়। আদ্রিকা কি বলবে ভেবে পেল না। আসলেই, আর কত কারণ দেখাবে, সে নিজেও এখন হাঁপিয়ে গেছে। তাকে চুপ থাকতে দেখে তার বাবা পুনরায় বললেন, দেখো, তুমি আমার মেয়ে, আমার দায়িত্ব, আমার তোমাকে সুপাত্রে দান করতে হবে। আমার শখ তোমার বিয়েটা দেখে যাওয়ার। শরীরের যা অবস্থা আমার হয়। আদৌ কি আমি দেখে যেতে পারবো কিনা তোমার বিয়ে? বাবার কথা শুনে আদ্রিকার খুব কষ্ট হলো। সে বলল, বাবা এসব কেন বলছো? বলার দরকার আছে দেখেই বলছি। তোমার নিজস্ব পছন্দ থাকলে আমাদের জানাতে পারো। বিচার বিবেচনা করে দেখব আমরা। সেটাও তো তুমি করছো না। দেখো, নিজস্ব পছন্দ যদি না থাকে তাহলে আমি তোমার কাছে একজনের জন্য বলতে চাইছি। কার জন্য? মিসবাহ ছেলেটা ভীষণ ভদ্র, নম্র একটা ছেলে। তার স্বভাব চরিত্র সবই আমাদের খুব পছন্দ হয়েছে। ছেলেটাও এখনো বিয়ে করেনি, যদিও প্রথমেই তুমি তাকে বিয়ে করবে না বলেছ। কিন্তু তোমার কাছে যথাযথ কোনো কারণও আমি খুঁজে পাইনি। তারপরেও তোমার কথা ভেবেই বিয়েটা তখন ভাঙতে হয়েছে। কিন্তু এভাবে কত? সমাজে চলতে হলে সামাজিকতা রক্ষা করে চলতে হবে। তাছাড়া ফরজ কাজ হলো বিয়ে। মিসবাহ, রমা গতকাল আমাকে ফোন করেছেন। মিসবাহ দেশে এসেছে। তিনি চাইছেন তোমার সাথে তার ছেলের বিয়েটা হোক। এখন তুমি কি বলো? যাই বলার বলো। জোর করে তো আর বিয়ে দিব না তোমায়। মিসবাহ, আগমনের বার্তা আদ্রিকার কানে তখনই এসেছিল। সে স্তব্ধ চোখে বাবার দিকে তাকিয়েছিল কেবল। মিসবাহ এসেছে। 2 বছর তো হয়ে গেছে। সেও বিয়ে করেনি আর। অনেক কিছুই ভাবল আদ্রিকা। ভাবতে ভাবতেই তার চোখ ছলছল করে উঠল। মাইমুনা ননদের দিকে তাকালো। আদ্রিকা তাকে একদিন বলেছে যে তার পছন্দের মানুষ আছে। কে সে মানুষ সেটা বলেনি। আদ্রিকার চোখে পানি দেখে সে নিজেও কষ্ট পায়। মিসবাহ যদিও তারও পছন্দের, কিন্তু আদ্রিকা যেহেতু অন্য কাউকে পছন্দ করে সেহেতু জোর করে তার উপর একটা সম্পর্কে চাপিয়ে দেওয়ার তো কোনো মানে হয় না। তাই আদ্রিকা জবাব দেওয়ার আগেই সে ফট করে জানালো, বাবা আধু একজনকে পছন্দ করে। কথাটা শুনে আদ্রিকার বাবা, মা, ভাই সবাই বেশ অবাক হলো। আদ্রিকাও চমকে তাকালো ভাবির দিকে। আদ্রিকার বাবা মেয়ের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, বৌমা কি ঠিক কথা বলছে? কাউকে পছন্দ করো? সত্যি করে বলবে কিন্তু। আদ্রিকা থতমত খেয়ে গেল। সত্যি করে বলার হলে তো সত্যিই সে কাউকে পছন্দ করে। কিন্তু সেই কেউ তো মিসবাহ। আর এই কথা সে কখনো মুখ ফুটে বলতে পারবে না। পারবে না কারণ সে নিজেই ভুলটা করেছে। তার ভুলের জন্যই আজ সে এটা বলতে পারবে না। সেদিন নিজে মিসবাহ কে রিজেক্ট করে আজ পছন্দ করার কথাটা যদি বলে নিশ্চয়ই সবাই তাকে নিয়েই হাসবে। তাই সে ছোট করেই জানালো, হ্যাঁ। ভদ্রলোক মেয়ের থেকে না শুনতে চেয়েছিলেন। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে গেল তার ভেতর থেকে। শেষ একটা আশা ছিল সেটাও এখন আর নেই। গা ছাড়া ভাব নিয়েই বলল, ছেলেটাকে পরিচিত, মানে তোমরাও চিনো? আমি বলবো সময় হলে। আমাকে একটু সময় দাও। অতঃপর সেখানেই এই আলাপের সমাপ্তি ঘটে। কিন্তু আদ্রিকা মিসবাহ দেশে আসার খবর শুনেই হয়ে উঠেছে তার সাথে দেখা করার। তখনই সে খবর পায় অনুর হলুদে মিসবাহ আসবে। তাই সে আজ এখানে এসেছে একমাত্র মিসবাহ জন্যে। সব মেয়েরা শাড়ি পরলেও আদ্রিকা শাড়ি পরল না। সে কেমন নিজেকে গুটিয়ে ফেলেছে। তাহসানের বউ রূপা এসে তাকে বারবার করে শাড়ি পরতে বলল। সে পরল না। তার স্পষ্ট মনে আছে, শেষবার যখন শাড়ি পরেছিল, যার জন্য পরেছিল সে তাকে ভালো করে দেখেওনি। আজ আর শাড়ি পরে কি হবে? আজকেও নিশ্চয়ই দেখবে না। চিনবে কিনা সেটাতেই আছে। লোকটার যা ভাব। 8টার দিকে প্রায় সব মেহমান হাজির হয়। তনুর শ্বশুরবাড়ির সবাইও এসে গেছে। আদ্রিকা তনুর রুমে বসেছিল। তার বুকটাও দুরু দুরু করছিল। মিসবাহ জন্য এতক্ষণ অপেক্ষা করছিল, অথচ এখন মিসবাহ যখন এসে পড়েছে তখন তার সম্মুখীন হতে পাচ্ছে। মিসবাহ যদি তাকে না চেনার ভান করে? যদি সত্যিই না চেনে, তাছাড়া কি কথা বলবে? কি বলার আছে? আদ্রিকার ভাবনার মাঝেই কেউ একজন এসে তাকে জড়িয়ে ধরল। চমকে উঠে মানুষটিকে দেখেই সে সংকুচিত হয়ে গেল। মিসবাহ মা তার চিবুক টেনে ধরে বলল, কেমন আছো মা? তোমাকে কত করে বললাম আমাদের বাড়ি থেকে ঘুরে আসার জন্য, একবারও গেলে না। কতদিন পর দেখলাম, কত বড় হয়ে গেছো। নিজেকে সামলে নিয়ে আদ্রিকা ভদ্র মহিলাকে সালাম করল। কিছুক্ষণ কথা বলল। না দেখা করার জন্য অনেক বাহানা, ব্যস্ততা দেখালো। হলুদ অনুষ্ঠান শুরু হতেই সবাই ছাদে চলে গেল। আদ্রিকা রুম থেকে সবার শেষে বের হলো। তার হাত পা ঠান্ডা হয়ে আসছে।
কেমন কেমন লাগছে। মৃদু পায়ে ছাদের সিঁড়িতে উঠতে নিলেই কেউ একজন তার পাশে এসে দাঁড়ায়। আকস্মিক কারো উপস্থিতি টের পেয়ে সে পাশ ফিরতেই মিসবাহকে দেখল। সাথে সাথেই কোথাও কিছু থেমে গেল। কিছু নয়, সবই বোধ হয় থেমে গেল। মিসবাহ আগের চেয়েও এখন আরো বেশি সুন্দর হয়ে গেছে বোধ হয়। আর তার হাসি, ওই তো সেই সুন্দর মন ভোলানোর হাসি। মিসবাহ ঠোঁটে সর্বদা এই হাসিই তো লেপ্টে থাকে। আদ্রিকা কিছু বলতে পারল না। মিসবাহ নিজেই বলল, কেমন আছেন? বহু স্টে নিজেকে শক্ত রেখে আদ্রিকা ঠোঁটের কোণে আলতো হাসি এনে জবাব দিল, ভালো। আপনি? আমিও ভালো আছি। আদ্রিকা সিঁড়ি ভাঙতে লাগল। মিসবাহ ও পাশাপাশি আসছে। আদ্রিকা গা কাঁপছে। মিসবাহ পারফিউমের ঘ্রাণটা তাকে যেন কোনো আবেশে ঘিরে রেখেছে। মনে হচ্ছে এখনই তার শরীর নিজের ভর ছেড়ে দিবে আর সে পড়ে যাবে। শরীরের অবস্থা অস্বাভাবিক লাগছে খুব। সেই সিঁড়ির হাতলটা শক্ত করে চেপে ধরে দাঁড়িয়ে পড়ল। মিসবাহ থেমে গেল। বলল, আর ইউ ওকে? ঠোঁটে ঠোঁট চেপে ধরে মাথা ঝাঁকিয়ে আদ্রিকা কোনো মতে বলল, দেখে তো মনে হচ্ছে না। আমি ঠিক আছি। আদ্রিকা পুনরায় সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগল। এবার এত জোরে পা চালালো যে মিসবাহ আগেই ছাদে প্রবেশ করে এক কোনায় গিয়ে চুপটি রে বসে রইল। মিসবাহ ধীরে সুস্থে ছাদে উঠল। এর সাথে ওর সাথে হেসে কুশলাদি বিনিময় করল। আদ্রিকা দূর থেকেই তাকে আর চোখে দেখল। হলুদ পাঞ্জাবিতে লোকটাকে বেশ মানিয়েছে। বয়সও তো বোঝা যাচ্ছে না। কত হবে বয়স? 30, 32? একটু জানতে পারলে ভালো হতো। অনুকে হলুদ ছুঁয়ে আদ্রিকা ভাবল নিচে চলে যাবে। কিন্তু ব্যাপারটা কেউ ভালো চোখে দেখবে না। এমনিতেও কিছু মহিলা তাকে নিয়ে নিজেদের মধ্যে ফুসুর ফাসুর করছে। আদ্রিকা ছাদের এক কোনায় গিয়ে দাঁড়ালো। ফুরফুরে বাতাসে তার মনটা ধীরে ধীরে শান্ত হচ্ছিল। সে সামনে তাকিয়ে সবার হই হুল্লোড় দেখতে লাগল। মনিকাকে দেখতে পেল তার 2 মাসের বাচ্চা কোলে নিয়ে এক জায়গায় থম্মি রে বসে আছে। দেখে বোঝা যাচ্ছে সে খুব তো পাশে এক ভদ্রলোক বসা। মাথার চুল তার খুব একটা নেই। পেটটাও ফুল ফেপে আছে। বয়সের একটা ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে তার। লোকটা মনিকার স্বামী, বিসিএস ক্যাডার। 2 বছর আগে মিসবাহ যখন বিদেশে চলে যায় তার 3 মাস পরেই মনিকার এই লোকের সাথে বিয়ে হয়েছে। বর্তমানে লোকটার করা কাণ্ডকলাপে আদ্রিকার হাসি পাচ্ছে। বউয়ের অভিমান ভাঙাতে, রক্তি কমাতে কেমন কেমন অঙ্গভঙ্গি করছে। একবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে তো একবার গাল ধরে টানছে। আদ্রিকার বড্ড হাসি পায়। সে মুখে হাত চেপে ধরে পেছনে ফেরার সময় দেখল মিসবাহ হেসে দাঁড়িয়েছে তার পাশে। তার হাসিটা থেমে গেল মিসবাহকে দেখে। অবাক নয়নে তাকিয়ে রইল কেবল। মিসবাহ বলল, কি ব্যাপার, এত হাসছেন যে? না এমনিতেই। আচ্ছা। আদ্রিকা চোখ মুখ তো করে দাঁড়িয়ে রইল। তার মুখে কোনো রা নেই। মিসবাহ নিঃশব্দ দাঁড়িয়ে ছিল কিছুক্ষণ। তারপর একসময় নীরবতা ভাঙল। বলল, মুখটা এমন করে রেখেছেন কেন? হাসতেই তো সুন্দর লাগছিল। কথাটা শোনার পর আদ্রিকা চোখ বড় বড় করে মিসবাহ দিকে তাকিয়ে রইল। সে বিশ্বাস করতে পারছে না মিসবাহ এমন কিছু বলেছে। অবাক হলেও শান্ত গলায় প্রশ্ন করল, এখন কি অকারণে হি হি করে হাসব? এতক্ষণ যে কারণে হাসছিলেন সেই কারণেই না হয় হাসতেন। আদ্রিকা পেছনে ফিরে দেখল মনিকার স্বামী এখনো হাস্যকর কাজগুলো করছেন। সে চোখ সরায় সেদিকে থেকে। মিসবাহ দিকে তাকিয়ে বলল, হাসি পাচ্ছে না, তাই বলুন। আবারও কিছুক্ষণ নীরবতা। আদ্রিকা এদিক ওদিক তাকাতে থাকে। স্থি হচ্ছে তার। মিসবাহ তার নড়ছড়ের কারণটা বুঝতে পারল। বুঝতে পেরে মৃদু হাসল। আদ্রিকাকে বলল, আপনি শাড়ি পরলেন না যে? আদ্রিকা এবারও বিস্মিত হল। বলল, আমি কেন শাড়ি পরব? না মানে সবাই তো পরেছে। আদ্রিকার হল। বাহ, সবাইকে খুব ভালোই নোটিস করছে তো লোকটা। আমি তো আর সবাই না। আমার এত সুখও নেই আর শখও নেই। মিসবাহ আদ্রিকার চোখে চোখ রাখে। তারপর খুব ভারী স্বরে বলল, কেন নেই? আদ্রিকা সেই চোখের দিকে বেশিক্ষণ তাকাতে পারল না। সে আশেপাশে তাকালো ভালো করে। সবাই ব্যস্ত। ভিড়ের মাঝে এদিকে কেউ দেখছে না। সে বলল, আপনি দেশে ফিরেছেন কবে? 1 সপ্তাহ হয়ে গেছে। আপনি জানতেন না? আমি কিভাবে জানব? আমি ভেবেছিলাম আপনি হয়তো জানেন। আদ্রিকার গলাটা হঠাৎ করেই কেঁপে উঠল। পা গলাতেই সে বলল, কেউ যদি জানাতে চাইতো তবে ঠিকই জানতাম। সে জানাবে কি করে? জানানোর পথই তো ছিল না। আদ্রিকা মিসবাহ দিকে তাকালো। মিসবাহ আগে থেকেই তার দিকে চেয়ে আছে। আদ্রিকা এবার আর চোখ সরালো না। বলল,
পথের দিশা জানতে চাইলে বাতলে দিতাম। অনেক আগেই জানতে চাওয়া হয়েছিল। তখন মুখ ফিরিয়ে নেওয়া হয়েছিল। আদ্রিকার চোখ ভিজে আসছিল। মিসবাহ আবারও তার সেই চোখের দিকে তাকিয়ে বলল, আজ কেন পথের দিশা দিতে চাইছে? আজ মন তাকে ডাকছে। মনে তো অন্য কেউ আছে। অন্য কেউটা আর কেউ নয়। সেই পথ না জানা পথিক নিজেই। আবারও কিছু সময় দুজনে চুপ ছিল। বাতাস হচ্ছিল। আদ্রিকার চুল বাতাসে এলোমেলো হয়ে যাচ্ছিল। সে চুল সামলানোয় ব্যস্ত হল না, বরং অবাধ্য চুলকে উড়তে দিল। তখনই নীরব পরিবেশটায় মিসবাহ তার গমগমে স্বরে ডেকে উঠল, আদ্রিকা। আদ্রিকা জলদি করে পাশ ফিরল। তার চোখ থেকে মাত্রই টুপ করে এক ফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়ল। এই ডাকটাই তো সে শুনতে চেয়েছে। মাসের পর মাস, দিনের পর দিন এই মানুষটার গলায় একবার নিজের নামটা শোনার জন্য আকুল হয়েছিল সে। এই তো বহু প্রতীক্ষিত সে সময়। এই তো পাশে সেই মানুষটা। মিসবাহ পকেট থেকে নিজের রুমালটা বের করে আদ্রিকার দিকে এগিয়ে দিল। আদ্রিকা হাত নিল। চোখ মুছল। মিসবাহ কে ফেরত দিতে গিয়েও দিল না। হাতের মুঠোয় রেখে দিল। মিসবাহ বলল, আমার দিকে তাকাও। আদ্রিকার মনে হচ্ছে এবার সে হাউমাউ করেই কেঁদে দিবে। মিসবাহ যে তাকে তুমি করে বলছে। সে মিসবাহ দিকে তাকালো। মিসবাহ বলল, এখন কি পথের দিশা দেওয়া যাবে অসহায় পথিককে? আদ্রিকা কথা বলতে পারল না। মাথা নাড়ে শুধু। অর্থাৎ দেওয়া যাবে। মিসবাহ ঠোঁট চেপে হাসল। অবশেষে আদ্রিকার মনে তার জন্য জায়গা তৈরি হয়েছে। কেন যেন তার এই বিশ্বাস ছিল একদিন আদ্রিকাও বাতাসে প্রেমের আভাস পাবে। যেমনটা সে পেয়েছিল। আশা সে ছেড়েই দিয়েছিল। সেদিন যতক্ষণ সুইমিং পুলের পাশে আদ্রিকা আর সে একসাথে বসেছিল, আদ্রিকা তার সাথে কথা বলতে এসেছিল, তখনই তার মনের মধ্যে একটা আশার সঞ্চার হয়েছিল। তার মন বলছিল আদ্রিকা হয়তো আসবে। ধরা দিবে। সময় লেগেছে অনেক। অবশেষে যে ধরা দিল এটাই অনেক। মিসবাহ আদ্রিকাকে বলল, পথিক কি দিকনির্দেশকের হাতটা ধরতে পারে? না মানে হারিয়ে যাওয়ার আছে। আদ্রিকা যা পেল। ঠোঁটের কোণে তার হাসি ফুটল। মিসবাহ হাতটা নিজে থেকে ধরল। মিসবাহ কোমল হাতটা তার তো হাতের সাথে চেপে ধরল। এমন ভাবে ধরল যেন ছাড়া পেলেই হারিয়ে যাবে তার প্রাণ পাখি। সমাপ্ত। বাতাসে প্রেমের আভাস কার কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আর আমার পক্ষ থেকে ভালোবাসা পাঠক সমাজের জন্য। ছোট গল্পের শেষগুলো এমনই হয়। কেউ আবার বিয়ে দেখার অনুরোধ করবেন না। সেটা নিজেরা ভেবে নিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।